ফেরিওয়ালা এই শব্দটির সাথে আমরা সকলেই পরিচিত, কিন্তু তাদের ব্যক্তিগত জীবন সম্বন্ধে হয়তো আমরা ওয়াকিবহাল নই। নিশ্চয়ই জানতে ইচ্ছা করে সেই জীবনের গল্প। আজকের গল্প সেরকমই একটি গল্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ফেরিওয়ালা। আমি হৈমন্তী। শুনতে থাকুন তাদের জীবনের অজানা কাহিনী। অনেকদিন আগে বাল্যজীবনে যখন কলকাতায় এসে কলেজে পড়াশোনা আরম্ভ করি, তখন হ্যারিসন রোডের একটা ছাত্রদের মেসে থাকতাম। একজন ফেরিওয়ালা সে সময় প্রত্যহ আমাদের মেসে আসতো। তার মাথায় একটা চ্যাপ্টা গড়নের হাঁড়ি, তাতে থাকতো ক্ষীরমোহন ও রসগোল্লা। লোকটা সত্যি ভারী চমৎকার ক্ষীরমোহন তৈরি করতে পারত, এবং তার চেয়েও বড় গুণ ছিল লোকটার, সে ধারে খাবার দিয়ে যেত মেসের ছেলেদের। মেসে জিনিসপত্র যারা বিক্রি করে, ধার না দিলে তাদের ব্যবসাই চলে না, এ কথা তাদের চেয়ে ভালোভাবে কেউ বুঝত না। ধারও যেমন তেমন ধার নয়। মেসের ছেলেরা নির্বিবাদে দিনের পর দিন খেয়ে চলেছে। মাস শেষ হলে দেখা গেল ফেরিওয়ালার ক্ষীরমোহনের দেনা দাঁড়িয়েছে এক একজনের কাছে 10 টাকা, 15 টাকা। মজা হচ্ছে এই যে, টাকা শোধ না হলেও এই সব ক্ষেত্রে ধার দিয়েই যেতে হবে, কারণ খাওয়ার খাইয়ে না যেতে পারলে টাকা কখনোই আদায় হবে না। ক্ষীরমোহনওয়ালার মুখে বিনয়ের হাসি সর্বদাই লেগে থাকত। আমি কখনো তার হাসি মুখ ছাড়া দেখিনি অন্তত। ও এলেই বড় ভালো লাগতো ওর মুখের মজার মজার হাসির গল্প শুনতে। মেসের ছেলেরা গল্প শুনতে শুনতে 4-5 টাকার খাবার খেয়ে ফেলতো সবাই মিলে। লোকটার চেহারা ছিল ভালো, বেশ দোহারা গঠনের, রং একটু ফর্সা। বড় বড় গোঁফজোড়া দেখলেই আমাদের খুব হাসি পেত। তার উপরে ওর মুখে ওর দেশের নানা রকম মজার গল্প শুনতে গিয়ে হাসতে হাসতে আমাদের পেটে খিল ধরবার উপক্রম হতো। ঘড়ির কাঁটার মতো লোকটা আসতো আমাদের মেসে। ঠিক 7টা যেই বাজলো, মুখ ধুয়ে উঠে সবাই বসেছে। এইবার চা আর খাবার আনবার দরকার। অমনি দেখা গেল ক্ষীরমোহনওয়ালা তার চ্যাপ্টা হাঁড়ি মাথায় করে হাজির হয়েছে। 2 ঘন্টা ধরে নানা রকম হাসির গল্পের মধ্যে বেচা কেনা নিষ্পন্ন করে সে তার চ্যাপ্টা হাঁড়িটা মাথায় তুলে আবার ফিরে যেত। এই রকম 2-3 বছর কেটে গেল। তারপর আমাদের মেস গেল ভেঙে, আমিও অন্যত্র গিয়ে উঠলাম। দিন কতক পরে আমার নতুন মেসে আবার সেই ফেরিওয়ালা গিয়ে হাজির। মেসে ছেলেদের মন কি করে পেতে হয় এ আর্ট ভালোভাবে জানা ছিল লোকটার। মাসখানেক যেতে না যেতে ও এখানেও সবার অতি প্রিয় পাত্র হয়ে উঠল। 1 হাঁড়ি করে প্রতিদিন বিক্রি হতে লাগলো এ মেসেও। একদিন ক্ষীরমোহনওয়ালা, ওর নামটা বোধহয় ছিল পঞ্চানন, কিন্তু ওর নাম ধরে কেউ কোনোদিনও ডাকেনি, কাজেই ঠিক মনে নেই। সে এসে আমাদের হাত জোড় করে বললে, বাবু মশাইরা, আমার ছেলের বিয়ের আজ বউ ভাত। আপনাদের দৌড়ে খেয়েই তো আমি মানুষ। আপনারা সবাই আমার মনিব। বলতে আহ, সাহস পাইনে, তবে যদি আপনারা দয়া করে আমার ওখানে আজ পায়ের ধুলো দিয়ে মিষ্টি মুখ করে আসেন, তবে বড় খুশি হই। মেসের অনেকে গেল। কি কারণে আমার যাওয়ার ইচ্ছে থাকলেও শেষ পর্যন্ত যাওয়া ঘটেনি। যারা গিয়েছিল তারা ফিরে এসে ফেরিওয়ালার খাতির ও যত্ন ও আতিথ্যের
যথেষ্ট প্রশংসা করলে। বেলেঘাটা অঞ্চলে কোথায় একটা ছোট্ট খোলার বাড়িতে ফিরিওয়ালার বাসা। তারই সামনে অন্য একখানা খোলার বাড়ির বাইরের ঘরে ওদের বসবার জন্যে পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা পাতা হয়েছিল। পান তো ছিলই, এমনকি সিগারেটের পর্যন্ত ব্যবস্থা ছিল। মেসের ছেলেরা নববধূর জন্য কিছু না কিছু উপহার নিয়ে গিয়েছিল। বউটিও বেশ হয়েছে সবাই বললে। তবে বয়স কম, 11 বছরের বেশি নয়। ছেলের বয়সই সবে 16 বছর। তারপর ফিরিওয়ালা সকলকে পরিতোষ করে খাইয়ে ছেড়েছে। লুচি, তরকারি, মাছ, দই, সন্দেশ ইত্যাদি। খাওয়ার পর আবার পান, সিগারেট। একজন সামান্য ফিরিওয়ালা যে এমন চমৎকার খাতির যত্ন করবে ভদ্রলোকের ছেলেদের, আহ, সেটা এমন বেশি কিছু কথা নয়। কিন্তু তার আয়োজন যে এমন ত্রুটিশূন্য হবে, তার ঘর দোর, বসবার বিছানা যে এমন পরিষ্কার পরিচ্ছন্ন হবে, এটাই অনেকে আশা করেনি। এমনকি যাবার সময় সকলেই ঠিক করেই গিয়েছিল, যাচ্ছি বটে, নিতান্ত গরিব লোকটা নিমন্ত্রণ করে ফেলেছে, না গেলে মনক্ষুণ্ণ হবে, তাই যাওয়া। ওর ছেলের বউয়ের মুখ দেখানি স্বরূপ কিছু কিছু ওর হাতে দিয়েই চলে আসবে, কিন্তু খাবে না কেউ সেখানে। তার পরিবর্তে তারা যা দেখলে, তা আশাতীত বটে তাদের পক্ষে। 2-3 দিন ধরে মেসে ফিরিওয়ালার ছেলের বিয়ের কথাই চলল। তারপর আবার ফিরিওয়ালা মেসে আসতে লাগলো। আগের চেয়ে তার 10 গুণ খাতির বেড়ে গেল আমাদের মেসে। ক্ষীরমোহন 1 হাঁড়ি করে উঠত আগে, এখন দুবেলা ওঠে 2 হাঁড়ি। ধড়িবাজ ব্যবসাদারও বটে লোকটা। আরও বছর 2 পরে আমার ছাত্রজীবন শেষ হলো। আমি কলকাতার বাইরে গেলাম চাকুরি নিয়ে, এবং সেখানে 7-8 বছর কাটিয়ে দিলাম। কলকাতার জীবন ক্রমশ দূরের হয়ে গেল। মেসের কথা, পুরাতন বন্ধু বান্ধবদের কথা আর তেমন করে ভাবিনে। সেবার পূজার পূর্বে বিশেষ করে কি কাজে কলকাতায় এসে দেখলাম, আমার পূর্ব পরিচিত সেই ক্ষীরমোহনওয়ালা হাঁড়ি মাথায় নিয়ে মেসে খাবার বিক্রি করতে এসেছে। আমি বললাম, কি গো, চিনতে পারো? ফিরিওয়ালা আমায় দেখে চিনতে পারলে, খুব খুশি হলো। প্রণাম করে বললে, বাবু মশাই, চিনতে পারবো না আপনাদের? আপনাদের দোরে খেয়ে মানুষ, আর আপনাদের চিনব না? তা এখন কোথায় আছেন? অনেক কাল আপনাকে দেখিনি। আহ, বিয়ে থা করেছেন বাবু? ছেলেপিলে হয়েছে? আমি আমার সব খবর মোটামুটি তাকে দিয়ে জিজ্ঞেস করলাম, তোমার খবর কি? কেমন আছো? আহ, তোমার ছেলেটি এখন কি করে? লোকটি চুপ করে থেকে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। বললে, বাবু, সে নেই। আশ্চর্য হয়ে বললাম, তোমার ছেলেটি নেই? মারা গিয়েছে? কতদিন হলো? ফিরিওয়ালার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। ময়লা কোচার খুঁটে চোখের জল মুছে বললে, বাবু, তার কি হয়েছে তা যদি জানতাম তাহলে তো মনটা শান্ত হতো। আর বছর মাঘ মাসে একদিন বাড়ি থেকে বেরিয়ে গেল বউবাজার যাব বলে। বউবাজারে আমাদের দেশের একজন লোকের মুদিখানার দোকান আছে। সেই যে বাবু গেল, আর এলো না। খুঁজেছিলে? খোঁজ আর কি কিছু বাকি রেখেছিলাম বাবু? সব হাসপাতাল, সব জায়গা খোঁজ করেছিলাম, কোথাও নেই। এখন সব আশা ছেড়ে দিয়েছি বাবু। আপনার সঙ্গে একটা কথা বলবো কাল, থাকবেন তো? পরদিন সকালে ফিরিওয়ালা
আবার এসে আমার ঘরের দোরের সামনে দাঁড়ালো। বললাম, এসো, ঘরের মধ্যে এসো, কেউ নেই। আহ, কি কথা বলবে বলছিলে? বাবু, আপনি একটু খবরের কাগজে লিখে দেবেন ছেলের কথাটা। আমায় লোকে বলে তুমি কাগজে লিখে দাও, তাহলে ছেলে পাওয়া যাবে। উম, দেবেন লিখে বাবু? কোথায়, কি লিখে দেব বুঝতে পারলাম না। এতদিন পরে লিখে দিলেও যে বিশেষ কোনো ফল হবে সে সম্বন্ধে আমার নিজের যথেষ্ট সন্দেহ ছিল। তবুও পুত্র শোকার্ত পিতাকে সান্ত্বনা দেবার জন্য বললুম, আচ্ছা, তুমি বলে যাও, আমি লিখে নিই। আহ, কিরকম দেখতে ছিল তোমার ছেলে? আর বয়স কত? কলকাতা ছেড়ে যাওয়ার আগে আমি নিজের খরচে দু তিনখানা কাগজে বিজ্ঞাপন দিয়ে গেলাম। বাবা ননি, ফিরে এসো। তোমার মা মৃত্যুশয্যায়, যদি শেষ দেখা করতে চাও, ইত্যাদি। এর ফলাফলের কথা আমি কিছু জানি নে, কারণ ৩-৪ দিনের মধ্যেই আমি আবার কলকাতা থেকে চলে গেলাম। পুনরায় কলকাতায় ফিরলুম ২ বছর পরে। কলকাতায় এবার এসেছিলাম খুব অল্প দিনের জন্যে। আগের সেই মেসটাতেই উঠেছিলাম, কিন্তু ফেরিওয়ালাকে এবার আর দেখলাম না সেখানে। তার কথা যে খুব মনে ছিল তাও নয়। নিজের কাজে অত্যন্ত ব্যস্ত হয়ে সারা দিন এখানে ওখানে ঘুরতাম। অন্য কারো কথা ভাববার অবকাশ ছিল কোথায়? হয়তোবা ওকে দেখলে সব কথা মনে পড়তো, কিন্তু তা হয়নি। তারপর আবার চলে গেলুম কলকাতা থেকে। বিদেশে থাকবার সময়, অবসর সময় আমার মাঝে মাঝে দু একবার ফিরিওয়ালা ও তার ছেলের কথা মনে হতো। তারপর একেবারে ভুলে গেলাম। ৯ বছর পরে বিদেশে চাকুরি ছেড়ে দিয়ে এসে কলকাতাতেই চাকুরির খোঁজে এলাম। মাস কয়েক পরে একটা চাকুরিও পেয়ে গেলাম। মেসেই থাকি। পূর্বে যে অঞ্চলে থাকতাম সে অঞ্চলে বটে, তবে অন্য বাড়িতে। হঠাৎ একদিন দেখি সেই ফিরিওয়ালা, সেই চ্যাপ্টা ধরনের হাঁড়িতে ক্ষীরমোহন ভরা, আগেকার মতোই। ওকে দেখে কি জানি কেন আমি হঠাৎ বড় খুশি হয়ে উঠলুম। এই যে মেসে এসে উঠেছি, এখানে সবাই অপরিচিত, এদের সঙ্গে আমার মনের কোনো যোগই নেই কোনো দিক দিয়ে। এই অজ্ঞাত ব্যক্তিদের ভিড়ের মধ্যে এই লোকটি একমাত্র আমার বহু দিনের পরিচিত। আমার বহুকাল পূর্বের ছাত্র জীবনের সঙ্গে কেবল এই লোকটিরই যোগ আছে, আর কারো নেই এখানকার মধ্যে। আমাকে কিন্তু ও প্রথমটা আদৌ চিনতে পারেনি। আমার চেহারার অনেক পরিবর্তন সংঘটিত হয়েছিল এর মধ্যে। বয়সও হয়েছিল, হবারই কথা। আমার বর্তমান জীবন ও ছাত্র জীবনের মধ্যে ২০-২১ বৎসরের ব্যবধান। এখনো লোকটা ঠিক সেই আগের দিনের মতোই, সেই একই ধরনের চ্যাপ্টা হাঁড়ি মাথায় করে মেসে মেসে ক্ষীরমোহন ফিরি করে বেড়ায়। ওকে ডাকলুম। ক্ষীরমোহন কিনে পয়সা দেবার সময় ও আমার মুখের দিকে চেয়ে দেখলে দু একবার, কিন্তু কিছু বলতে সাহস করলে না। আমি বললুম, কি, চিনতে পারো? ফিরিওয়ালা হাত জোর করে প্রণাম করে বললে, তাই চেয়ে চেয়ে দেখছি বাবু মশাই না। তা এখন আর চোখে তেমন তেজ নেই আগেকার মতো। এতদিন কোথায় ছিলেন বাবু? ফিরিওয়ালার চেহারার কিন্তু বিশেষ কিছু পরিবর্তন হয়নি। দেখে আশ্চর্য হয়ে গেলাম। মাথায় চুল পাকেনি, দাঁত পড়েনি, মুখের চেহারা ঠিক তেমনি আছে। বললাম, আমিও দেখছি, তোমার চেহারা রাখলে কি করে? কিছু বদলায়নি। মনে হচ্ছে যখন হ্যারিসন রোডের মেসে যেতে, সে যেন কালকের কথা। ফেরিওয়ালা বললে, আর বাবু মশাই,
চেহারা। হঠাৎ মনে পড়ল ওর নিরুদ্দিষ্ট ছেলের কথা। আগে মনে হওয়াই উচিত ছিল সেটা, কিন্তু তা হয়নি। একটু ইতস্তত করে জিজ্ঞেস করলুম, আহ, হ্যাঁ, আহ, ভালো কথা। তোমার সেই ছেলেটি? ফেরিওয়ালা বিষণ্ণভাবে ঘাড় নেড়ে বললে, না বাবু, সেই যে চলে গেছে, সেই শেষ। খুব দুঃখিত হলাম শুনে। খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েও তাহলে কোনো কাজ হয়নি? ছেলের বউটি কোথায়? আমার কাছেই আছে বাবু মশাই, আর কোথায় যাবে? এখন আছো কোথায়? বেলেঘাটায়, সেই বাসাতেই। তোমার স্ত্রী আছে তো? না বাবু, সেও আজ 4 বছর হলো মারা গিয়েছে। ছেলের নিরুদ্দেশের পর তার শরীর সে যে ভেঙে গেল, আর ভালো হয়নি। বাবু এসে পড়েছেন, ভালো হয়েছে। কেন বলো তো? আমাকে কিছু সাহায্য করুন বাবু মশাই। 12 বছর হয়ে গেল, এবার খোকার কুশপুতুল দাহ করে শ্রাদ্ধ করব। বিধে নিয়েছি ভট্টাচার্যি মশায়ের কাছ থেকে। আমার তেমন রোজগার পাতি নেই আজকাল। ভিক্ষে শিক্ষে করে ছেলের কাজটা করব। ওকে একটি টাকার বেশি দিতে পারলাম না। নিজের চাকুরির অবস্থা সুবিধে নয়। মেসের খরচ চালানোই দুর্ঘণ্ট হয়ে পড়েছে। দিন 15 পরে ফিরিওয়ালা এসে আমায় বললে, বাবু, আজ আমার ছেলের কাজ। আপনি একটু পায়ের ধুলো যদি দেন গরিবের বাড়িতে। ছোট মুখে বলতে সাহস হয় না আপনাকে। আপনার দয়া। ওর অনুরোধ এড়াতে পারলুম না। মন সরল না। বহুদিনের যোগাযোগ ওর সঙ্গে। আমার ছাত্রজীবনের আমলের আর কোনো পরিচিত লোক কলকাতায় নেই, এই ফিরিওয়ালা ছাড়া। যেতেই হলো। ও একটা ঠিকানা আমায় দিয়ে গেল বেলেঘাটার, যে অঞ্চলে জীবনে কখনো যায়নি, যাওয়ার প্রয়োজনও হয়নি এতদিন। একটা বস্তির খান 20-22 ঘরের মধ্যে অতি কষ্টে ওর ঘর খুঁজে বার করলুম। সামনে একটা ডোবা, সামনে একটা নিচু খোলার ঘরে ফিরিওয়ালা আমায় নিয়ে গিয়ে যত্ন করে বসালে। কেওড়া কাঠের তক্তপোষের ওপর পুরু করে বিছানা পাতা। আমি আসতে ফিরিওয়ালা যে কৃতার্থ হয়ে গিয়েছে ওর প্রত্যেক কথার মধ্যে, হাত পা নাড়ার ভঙ্গির মধ্যে তার প্রকাশ। আমি জিজ্ঞেস করলাম, এ বাড়িতে কতদিন আছো? আজ 30 বছর বাবু। এ বাড়িতে আমার খোকা জন্মায়। তারপর সে ব্যস্ত হয়ে কোথায় চলে গেল। কিছুক্ষণ পরেই এক বাক্স সিগারেট এনে আমার সামনে রেখে দিয়ে বললে, নিন, বেশ আরাম করুন বাবু। গরিবের কুঁড়ে ঘরে যখন এসেছেন। ওর হাবভাব দেখে মনে হওয়ার কথা নয় যে আজ ওর পুত্রের শ্রাদ্ধ। যেন কোনো উৎসব আনন্দের কাজ চলছে বাড়িতে। আমার মনে কেমন সংকোচের ভাব এলো। আমি এসেছি বলে আমার খাতির করতে গিয়ে ওকে উৎসবের মতোই আয়োজন করতে হয়েছে। আমায় বললে, আমার খোকার যখন বিয়ে হয়, আজ অনেক দিন আগেকার কথা, তখন আপনাদের সেই পুরনো মেসের রমেশ বাবু, হরিধন বাবু, গোপাল বাবু, সতীশ বাবু, ওরা সব এসে এই ঘরে, এই তক্তপোষেই বসেছিলেন। বড় ভালো লোক ছিলেন ওরা। রমেশবাবু ওইখানটাতে বসে চা আর খাবার খেলেন, আমার আজও মনে আছে। সতীশবাবু বললেন, ওহে, গরম গরম লুচি নিয়ে এসো তো। আমি তখন খোলা চড়িয়ে আমার স্ত্রীকে দিয়ে
আলাদা করে গরম লুচি ভাজাই। খেয়ে তাদের কি ফুর্তি বাবু মশাই! বললেন, বেশ করেছো, বেশ করেছো। আহা! কি সব লোকই ছিল তখন। আ পান এনে দিই বাবু, বসুন। আমি সত্যি অস্বস্তি বোধ করছিলুম। আমার নিমন্ত্রণ ছিল ওর ছেলের বিয়েতে সেদিন, বহু বছর আগের কথা। ২০-২২ বছর হবে। সে কথা আমার মনে ছিল না। আজ ওর কথায় মনে হলো। তখন কেন আসা হয়নি জানি নে। এতকাল পরে সেই ছেলের শ্রাদ্ধতে এসেছি নিমন্ত্রণ রক্ষা করতে। লোকটা কিন্তু আমায় নিয়েই ব্যস্ত হয়ে পড়ল। আমি ওর বাড়িতে এসেছি, এ যেন ওর কাছে মহা শুভ ঘটনা। বারবার সে আমার কাছে এসে আমার সুবিধা অসুবিধা দেখতে লাগলো। ২০ বৎসর আগে যখন আমার মেসের বন্ধুরা ওর বাড়িতে এসেছিল ওর ছেলের বিবাহে, সেও ওর জীবনে দেখলুম এক অতি স্মরণীয় দিন হয়ে আছে। ঘুরে ফিরে বারবার ও সেই কথাই পারতে লাগলো। রমেশ বাবুরা এলেন, তা আমি ওদের জন্য সব আলাদা বন্দোবস্ত করেছিলাম। ফিরিওয়ালার কাজ করি বটে বাবু, কিন্তু আমি মানুষ চিনি বাবু মশাই। হরিধন বাবু বললেন, তুমি ক্ষীরমোহন বিক্রি করো, তোমার ছেলের বিয়েতে আমরা পেট ভরে ক্ষীরমোহন খাবো, নিয়ে এসো ক্ষীরমোহন। আমি বড় হাঁড়ির এক হাঁড়ি ক্ষীরমোহন ওদের জন্য আলাদা করে রেখেছিলাম। সতীশবাবু, রমেশবাবু খেয়ে খুব খুশি। তার পরের হপ্তায় সতীশবাবু আমায় ৫ সের ক্ষীরমোহনের অর্ডার দেন বাড়ি নিয়ে যাওয়ার জন্যে। আমি বললাম, ২০ বছর আগেকার কথা তোমার এত খুঁটিনাটি মনে আছে? ফিরিওয়ালা বললে, তা থাকবে না বাবু? আপনারা তো আমার বাড়িতে রোজ রোজ পায়ের ধুলো দিচ্ছেন না। জন্মের মধ্যে কর্ম একটা দিন, তা মনে থাকবে না? আর কিছুক্ষণ পরে আমি আরো গোটা ২ পান খেয়ে উঠবার চেষ্টা করছি। ফেরিওয়ালা জিভ কেটে বললে, এই, তা হয় না বাবু। এসেছেন যখন তখন। আমি বললাম, না শোনো, আমি কিছু খেতে পারবো না আজ। এ যদি আনন্দের কাজ হতো, আমি ও কথাই মুখে আনবেন না বাবু। আপনারা আমার মা বাপ। আমার খোকার সদ্গতি হবে না আপনি আজ এখানে সেবা না করলে। ব্রাহ্মণ দেবতা আপনি। অগত্যা কিছু খেতেই হলো। পাশের ঘরে আমার জন্যে পরিপাটি করে খাবার আসন পাতা। একটি ৩০-৩২ বছরের বিধবা যুবতী আধ ঘোমটা দিয়ে আমায় খাবারের থালা দিতে এলো। ফিরিওয়ালা বললে, এই আমার বৌমা, গড় করো বৌমা, ওদের খেয়েই আমরা মানুষ, ব্রাহ্মণ দেবতা। বউটি গলায় আঁচল দিয়ে অত্যন্ত ভক্তির সঙ্গে আমার পায়ের ধুলো নিয়ে প্রণাম করলে। ফিরিওয়ালা কোচার খুঁটে চোখ মুছে বললে, বৌমা বড় ভালো মেয়ে মশাই। খোকা যখন আমায় ছেড়ে পালালো তখন বৌমার কাঁচা বয়স এই ১৮ কি ১৯। সেই থেকে এই সংসারেই আছে। গরিবের সংসার, কখনো ভালো মন্দ খাওয়াতে পরাতে পারিনি। মুখ বুজে সব সহ্য করে এসেছে। আমার পরিবার ওর ওপর একটু অত্যাচার করতো। মিথ্যে কথা বলবো না, দেবতা আপনারা। বলতো, তুই অলক্ষণে বউ ঘরে এলি আর ছেলে আমার দেশ ছাড়া হলো। একদিনের জন্য বৌমা বেজার হয়নি সেসব শুনে। হ্যাঁ, এখন তো আর কেউ নেই। ও আছে আর আমি আছি। ওই আমার মা, ওই আমার মেয়ে। ফিরিওয়ালার পুত্রবধূ ইতিমধ্যে দই আনতে গিয়েছিল বাড়ির মধ্যে। আমি বললাম,
তোমার বৌমা বরাবর তোমার কাছেই আছে? বাপের বাড়ি কোথায়? আহ, সেখানে মাঝে মাঝে যাতায়াত আছে তো? কোথায় বাবু মশাই, ওর তিন কুলে কেউ নেই। তাই তো মাঝে মাঝে ভাবি, বয়স হয়েছে, আজ যদি চোখ বুজি আমি তো বেশ যাব, পুত্তুর শোক জুড়িয়ে যাবে। কিন্তু বৌমার কথা যখন ভাবি তখন আর কিছু ভালো লাগে না। কার কাছে রেখে যাব ওকে? সমস্ত বয়স এক পয়সা দিয়ে যেতে পারবো না, কখনো ঘরের চৌকাঠের বাইরে পা দেয়নি। কি খাবে, কোথায় যাবে? ও কি বাবু মশাই, তা হবে না। ও কখনো ফেলে উঠতে পারবেন না, খেতেই হবে। আহারাদি শেষ করে চলে আসবার সময় বিধবা মেয়েটি পান এনে রাখলে সামনে। তারপর আবার তার শ্বশুরও সে আমার পায়ের ধুলো নিয়ে প্রণাম করলে। এরও বছরখানেক পরে পর্যন্ত ফেরিওয়ালা নিয়মিতভাবে আমাদের মেসে খাওয়ার ফেরি করতে আসতো। তারপর গত বৎসর পুজোর ছুটির আগে থেকে ও আর এলো না। এখনো পর্যন্ত একদিনও তার দেখা পেলাম না। মাঝে মাঝে লোকটার কথা মনে হয়, বেঁচে আছে না মরে গেল। খোঁজ খবর নেওয়া উচিত ছিল অবশ্যই, কিন্তু সময় করে উঠতে পারিনি। এতক্ষণ শুনছিলেন আজকের গল্প ফিরিওয়ালা। ফিরিওয়ালা কিন্তু তার আতিথেয়তার কোনো ত্রুটি করেনি, সেটা তার সুখের সময় হোক অথবা দুঃখের সময়। কেমন লাগলো গল্পটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন। আমার এই গল্পটিকে আপনাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকমই আরও নতুন নতুন ভালো গল্প শোনার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। হাজির হব আবারও নতুন গল্পের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।